হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রেডস্টোনের কিছু কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। প্রায় অনেকগুলো রেডস্টোনের কম্পোনেন্ট নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। আমার ইনিশিয়ালি একটা আইডিয়া ছিল যে আমি একটা অটোক্রাফটার কিভাবে কাজ করে বা অটোক্রাফটার নিয়ে ভিডিও করব, বাট তার আগে ভাবলাম যে কিছু রেডস্টোনের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা যাক। তো শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে একটা সুইচ, এবং সুইচ তোমরা সবাই জানো যে সুইচ অন অফ করা যায় এবং এটা সর্বোচ্চ 15 পাওয়ার স্ট্রেন্থ দিতে পারে। মানে রেডস্টোনের পাওয়ার স্ট্রেন্থ থাকে, এবং একটা মানে রেডস্টোনের এখনো পর্যন্ত সবচেয়ে পাওয়ার মানে যেটা স্ট্রেন্থ সবচেয়ে বেশি সেটা হলো 15, এবং একটা সুইচ সর্বোচ্চ পাওয়ার স্ট্রেন্থ দিতে পারে। যেমন আমি এখানে দেখাচ্ছি একটা রেডস্টোনের সুইচ কিভাবে পাওয়ার করতে পারে অন্য রেডস্টোনকে। দেখতে পাচ্ছ একটা ব্লককে হার্ড পাওয়ার করতে পারে, ব্লকের ভিতরে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার থাকে। আমি যদি ব্লককে হার্ড পাওয়ার করি, মানে যদি ব্লকে যদি সুইচ দিই তাহলে এটা হার্ড পাওয়ার হয়ে যায়। তো এখন দেখো আমি সুইচ দেখাবো। এটা এগুলো হচ্ছে গিয়ে বটন, আগেরটা ছিল সুইচ। তো বটন উড বাটন আর হচ্ছে গিয়ে স্টোনের বটন হয়, তো দুটার ভিতরে একটু পার্থক্য আছে। যেমন উডের বাটনটা বেশিক্ষণ যাবত পালস দিতে পারে, এগুলো পালস সিগন্যাল দেয়, মানে আমি একবার জ্বালালে এটা কিছুক্ষণ যাবত জ্বলে আবার নিভে যাবে, তার মানে এটা একটা পালস দিতে পারে। বাট এটা কতক্ষণ, উডে একটু বেশিক্ষণ আর স্টোনে একটু কম। তো এটা এখন হচ্ছে গিয়ে আমরা প্রেসার প্লেট নিয়েও আলোচনা করব। তার আগে আমি একটু টিক সম্পর্কে বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের গেম কিন্তু টিক হিসেবে চলে, এবং আমাদের গেমে প্রতি সেকেন্ডে 20 গেম টিক দেয়, মানে 20। কিন্তু রেডস্টোনের ক্ষেত্রে 10 রেডস্টোন টিক দেয়। তো আমি একবার জাস্ট বলে রাখলাম, এটা আপাতত তেমন কোনো জানার কোনো প্রয়োজন নেই। জাস্ট জেনে রাখো যে প্রতি সেকেন্ডে 10টা করে রেডস্টোন টিক হয়। আচ্ছা, তো এটার পরে আমরা যাব হচ্ছে গিয়ে প্রেসার প্লেটে। সো দেখতে পাচ্ছ এখানে প্রেসার প্লেট আছে, এবং এইটারও ঠিক দুইটা অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, 4 ধরনের ভ্যারিয়েন্ট আছে। তো আমি বাকি দুইটা নিয়ে আলোচনা করিনি তেমন, কারণ ওই দুইটা তেমন ইম্পর্টেন্ট না। এখানে দেখো দুইটার ভিতরে তেমন পার্থক্য নেই, বাট জাস্ট একটা ছোট পার্থক্য আছে। সেটা হলো তুমি যদি কোনো একটা আইটেম যদি উডেন প্রেসার প্লেটের উপরে ফেলো তাহলে কিন্তু সেটা জ্বলতে পারে বা সেটা অ্যাক্টিভেট হইতে পারে, কিন্তু ওইটা কিন্তু স্টোনের ক্ষেত্রে হয় না, স্টোন প্রেসার প্লেটে হয় না। যেমন দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি শুধুমাত্র দাঁড়াইলেই হবে। সো আই হোপ বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব রেডস্টোন ডাস্ট নিয়ে। দেখতে পাচ্ছ আমি এইখানে রেডস্টোন ডাস্ট নিলাম, এবং রেডস্টোন ডাস্ট কি কাজে ব্যবহার করে এটা কিছুটা তোমরা বুঝো, যে এটা দিয়ে হচ্ছে গিয়ে ঠিক ওয়্যারিং করা যায়, মানে তারে যেমন অনেকগুলা তার পরপর দিয়ে ওয়্যারিং করা যায়, এটাও ঠিক তাই। তো এটা নিয়ে তেমন আমি কিছু বললাম না। এরপরে হচ্ছে কি আমরা রেডস্টোন টর্চ আছে ওইটা নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছ টর্চেরও প্রায় একই রকম সুইচের মতন, এটা চারপাশে করতে পারে, বাট এইটার আমার কিছু ফাংশন আছে সেটা আমি এখন দেখাবো। যেমন হচ্ছে গিয়ে তোমরা যদি এইখানে কোনো একটা ব্লক রাখো, যেমন আমি এখানে কংক্রিট ব্যবহার করছি, তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো পাওয়ার যাচ্ছে না, কারণ রেডস্টোন টর্চ শুধুমাত্র তার আশেপাশে এবং উপরের জিনিসকে পাওয়ার করতে পারে। যেমন এখানে উপরে যাচ্ছে এবং আশেপাশে পাওয়ার করতে পারে, কখনো নিচের জিনিসকে পাওয়ার করতে পারে না। সো এই ব্লকটাকে আমি পাশে যদি এর পাশে দিই তাহলেও কিন্তু পাওয়ার হবে না। দেখো আমি এখানে পাশে একটা ডাস্ট দিলাম এবং উপরে রেডস্টোন টর্চ রাখলাম, কিন্তু পাওয়ার হলো না। তো আমি এইটা অনেকভাবেই করতে পারি। যেমন আমি যদি এর সামনে দিই তাও কিন্তু এটা পাওয়ার হবে না, কারণ এর সামনে তেমন কিছু নেই যেটা কিনা এই পাওয়ারটা গ্রহণ করতে পারে। বাট আমি যদি এইটার নিচে দিই, দেখতে পাচ্ছ এই কংক্রিট ব্লকটাকে কিন্তু পাওয়ার করতে পারে এইভাবে। তো রেডস্টোন টর্চ কিভাবে ব্যবহার করা যায় তুমি এখন আপাতত হয়তো বুঝতে পেরেছো। পরে আমরা দেখবো হচ্ছে গিয়ে রেডস্টোন টর্চ কিভাবে পুড়ে যায়। দেখতে পাচ্ছ আমি যখনই রেডস্টোনকে ওই টর্চে আবার লুপ করে সিগন্যাল দিচ্ছি, এটা কিন্তু পুড়ে গেল, কারণ এটা একটা ইনফাইনাইট লুপ তৈরি হচ্ছে, এবং টর্চ কিন্তু এটা সহ্য করতে পারে না এবং এটা নিজেকে জ্বালিয়ে ফেলে, মানে বার্ন আউট করে ফেলে। সো আবার তুমি রেডস্টোন টর্চকে সুইচের মাধ্যমে কিন্তু পাওয়ারিং করে সেটাকে অন অফ করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি তুমি এটাকে ডাইরেক্টলি সুইচ না দিয়ে যদি এইভাবে ওর সামনে ধরো তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র রেডস্টোনের টর্চকে কোনো কিছুর উপরে ব্যবহার করে বা কোনো কিছুর সঙ্গে অ্যালাইন করে তারপরে তুমি যদি টর্চ ব্যবহার করো, মানে সুইচ ব্যবহার করো, সেই ক্ষেত্রে হচ্ছে কি সেটা অফ হয়ে যেতে পারে। যেমন আমি এখানে কংক্রিটে কিন্তু ব্লকিং মানে পাওয়ার দিচ্ছি সুইচ দিয়ে, এবং তারপরেই কিন্তু এটা পুড়ে যাচ্ছে।
সো এরপরে আমরা আলোচনা করতে পারি রেডস্টোন ব্লক নিয়ে। সো এটাও ঠিক এরকমই পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা যায়, এবং রেডস্টোনের যে ব্লক সেটা তার আশেপাশের সব ব্লককেই কিন্তু পাওয়ার আপ করতে পারে এবং ম্যাক্সিমাম 15 পাওয়ার স্ট্যান্ড দিতে পারে। তো এটা নিয়ে আমি কিছু বলবো না, এখন আমরা চলে যাব সরাসরি রিপিটারের দিকে। এটা হচ্ছে গিয়ে একটা রিপিটার। সো রিপিটারের প্রথম আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডায়োডের মতন ব্যবহার। তোমরা যদি ডায়োড সম্পর্কে জানো, সেটা ডায়োড কি করে, পাওয়ার কিন্তু একদিকে নিয়ে যায়, মানে ইলেকট্রিসিটি কিন্তু একদিকে প্রবাহ করে। মানে আমি ডায়োড ব্যবহার করে যেমন একদিকে পাওয়ার দিতে পারি, রিপিটারও কিন্তু ঠিক সেই রকম করতে পারি। যেমন দেখো এখানে রিপিটার এই দিকে অ্যারো মুভ করা, তার মানে আমি এই দিকেই পাওয়ার দিতে পারো, বাট উল্টো দিক দিয়ে যদি আমি পাওয়ার দিতে চাই তাহলে কিন্তু এটা পাওয়ার নিবে না, মানে ওইখানে এটা স্টপ করে দেবে। সো রিপিটার একভাবে ডায়োডের মতনও ব্যবহার করা যায়, মানে তুমি এটাকে পাওয়ার জাস্ট একদিকে পাঠানোর জন্য ব্যবহার করতে পারো। এরপরে আমি ব্যবহার করব, এটা হচ্ছে কি সিগন্যাল স্ট্রেংথ পাওয়ার জন্য। তুমি দেখো আমি এখানে পাওয়ার দিচ্ছি 10, তার মানে রিপিটার এখন 10 পাওয়ার যাচ্ছে, কিন্তু এইখানে আমি কিন্তু আউটপুট পাচ্ছি 15। এর কারণ কি? কারণ রিপিটারের আরেকটা ক্ষমতা আছে, সে হলো সে যত পাওয়ারেরই স্ট্রেংথ নিক না কেন সে সবসময় আউটপুটে 15ই দেবে। মানে তুমি ইনপুটে যতই দাও না কেন ওটা সবসময় 15 আউটপুট দেবে। যেমন দেখো আমি এখানে সিগন্যাল স্ট্রেংথ দিচ্ছি 1, কিন্তু যখন আমি রিপিটার ব্যবহার করছি এটা আবার 15 হয়ে যাচ্ছে। তার মানে তুমি এটাকে ইনপুটে যতই সিগন্যাল স্ট্রেংথ দাও ওটা সবসময় আউটপুটে 15 দেবে। তো তুমি এরকম ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত রিপিটার ব্যবহার করে নিতে পারবা সিগন্যাল স্ট্রেংথ। সো দেখো আমি এখন রিপিটারের আরেকটা বৈশিষ্ট্য দেখাবো, সেটা হচ্ছে গিয়ে টাইম ডিলে করা। দেখো আমি যখন সুইচটা দিচ্ছি বাল্বটা কিন্তু প্রায় সরাসরি জ্বলতেছে, এবং যখনই দেখো আমি ওইখানে একটা রাইট ক্লিক করলাম রিপিটারে, তখন এটা কিন্তু একটু ডিলে হয়ে গেল। এবং প্রত্যেকটা রিপিটারে প্রত্যেকবার রাইট ক্লিক করলে 1 টিক পর্যন্ত ডিলে হয়। তো তুমি রিপিটার নিজেই একবার ব্যবহার করলে 1 টিক, এবং তুমি সর্বোচ্চ আরও 3 টিক ডিলে করতে পারবা। তার মানে হচ্ছে গিয়ে রেডস্টোনের যে রিপিটার সেটা ব্যবহার করে তুমি 3 টিক পর্যন্ত ডিলে করতে পারো। তো এর 4 টিক পর্যন্ত ডিলে করতে পারো। এরপর আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রিপিটার লক। সো দেখো আমি এইখানে যখনই এই আরেকটা রিপিটার দিয়ে এটাকে পাওয়ার দিলাম, এটা উপরে একটা অন্যরকম হয়ে গেল, চিহ্ন এসে গেল। সো এটাকে বললে রিপিটার লক। তো এটা কি কাজে ব্যবহার করে সেটা আমি এখন বলতেছি। সো দেখো আমি যখনই রিপিটারকে অন্য একটা রিপিটার পাশ দিয়ে করব, ডান পাশে হোক বা বাম পাশে হোক, সো দেখো আমি যখন পাওয়ারিং করলাম এটা কিন্তু রিপিটার লক হয়ে গেল। এখন দেখো এই বাল্বটা কিন্তু জ্বলন্ত অবস্থায় ছিল যতক্ষণ কিনা রিপিটার লক অবস্থায় ছিল। এখন দেখো আমি রিপিটার লক করেছি যখন কিনা এই প্রথম রিপিটারটা বন্ধ, তখন তুমি যখনই পাওয়ার দিচ্ছ না কেন বাল্বটা কিন্তু জ্বলছে না। এর কারণ হলো ওই রিপিটারটা ওই অবস্থাতে লক হয়ে আছে। যেমন তুমি দেখো আমি এখানে আবার রিপিটার দিচ্ছি এবং এটা লক করে দিলাম, এটা যেহেতু 0 পাওয়ারে যাচ্ছে, মানে এটা যেহেতু এখন অফ অবস্থায় লক হয়েছে। দেখো আমি এখন এটাকে অফ অবস্থায় লক করলাম এবং আমি সুইচ দেব, কিন্তু এটা কিন্তু জ্বলতেছে না, কারণ এটা যখন অফ ছিল সেই অবস্থায় আমি এটাকে রিপিটার লক করেছি। তো আর এখন দেখো আমি এটা যখন অন অবস্থায় ছিল তখন লক করেছি, তো এটা পাওয়ার দিই বা না দিই এটা অবশ্যই অন অবস্থায় থাকবে। তো রিপিটার লক কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমি রিপিটারকে যদি যে অবস্থাতে অন বা অফ অবস্থাতে লক করে দিলে তাতে তুমি পাওয়ার দাও কিংবা না দাও সেটা ওই অবস্থাতেই থাকবে। এরপরে আমি আলোচনা করব হচ্ছে গিয়ে আমাদের কম্পারেটর নিয়ে। সো কম্পারেটর বুঝতে অনেকেরই অনেক ঝামেলা হয়, কিন্তু আমি এটাকে সহজ ভাষায় বোঝানোর ট্রাই করব। সো দেখো আমি সামনে এখানে একটা কম্পারেটর দিয়ে দিলাম এবং এইখানে কি করলাম, পাওয়ার স্ট্রেন্থ দিচ্ছি 13। তুমি যদি দেখো আগের বার যেমন রিপিটার যতই আমি সিগন্যাল স্ট্রেন্থ দিচ্ছিলাম সেটা কিন্তু প্রতিবারে 15 আউটপুট করতেছিল, বাট রিপিটারের ক্ষেত্রে কম্পারেটরের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু যত সিগন্যাল স্ট্রেন্থ দেবো ঠিক তত সিগন্যাল স্ট্রেন্থই আউটপুটে দেবে। তুমি দেখো আমি এখানে কিন্তু 13 সিগন্যাল স্ট্রেন্থ দিয়েছি আর এটা কিন্তু আউটপুটে 13 দেখাচ্ছে। সো মাইনক্রাফটে এমন অনেকগুলো ব্লক আছে বা এমন রেডস্টোনের কিছু জিনিস আছে যেগুলো কিন্তু রেডস্টোনের পাওয়ার এমিট করতে পারে। তার ভিতরে থেকে যেমন তোমার প্যারেল হইতে পারে, চিজেল, বুক শেলফ হইতে পারে, ফার্নেস হইতে পারে, তারপরে আমাদের অটোক্রাফটার হয়ে গেল, এগুলো কিন্তু রেডস্টোনের পাওয়ার এমিট করতে পারে। তো কত পাওয়ার এমিট করছে সেটা বোঝার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন দেখো আমি এখানে অটোক্রাফটারে যখন একটা স্লট ব্লক করে দিলাম বা একটা কিছু এখানে পাঠিয়ে দিলাম, তোমরা ওইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিগন্যাল স্ট্রেন্থ 1 দিচ্ছে। যখন আমি এখানে 3টা স্লটে 3টা জিনিস দিলাম তখন কিন্তু এটা 3 দেখাচ্ছে। তার মানে আমার অটোক্রাফটারে সর্বোচ্চ আমরা কিন্তু 9 সিগন্যাল স্ট্রেন্থ পেতে পারি এবং সর্বনিম্ন 0 পেতে পারি। তো দেখো আমি এখানে 4টা জিনিস স্লটে দিয়েছিলাম বলে 4 স্ট্রেন্থ দিচ্ছিল, স্বাভাবিক ব্যাপার।
সো রেডস্টোনে সিগন্যাল এমিট করতে পারে এমন একটা জিনিস হলো আমাদের কম্পোস্টার। আমরা যদি কম্পোস্টারে কিছু বোন মিল বানাইতে দিই, যেমন ধরো আমি এখানে পামকিন নিচ্ছি, এই পামকিন কিন্তু রেডস্টোন যখন আমি এখানে কম্পোস্টার করে দেব ভিতরে দিচ্ছি, দেখো এখানে কিন্তু লেভেল বাড়তেছে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা কোনো সিগন্যাল পাচ্ছি না। তো এই পাওয়ারটাকে হারনেস করার জন্য, এই পাওয়ারটাকে পাওয়ার জন্য আমি দেখো এখানে একটা কম্পারেটর ব্যবহার করলাম। যখনই কম্পারেটর ওটার সঙ্গে মিশাই দিলাম তখন কিন্তু দেখো এখানে 2 লেভেল, তারপরে 3 লেভেল পাওয়ার কিন্তু যাচ্ছে। আর বলে রাখা ভালো যে কম্পোস্টারে কিন্তু সর্বোচ্চ 8 পাওয়ার স্ট্যান্ড দিতে পারে। যেমন তোমার রেডস্টোন যে ব্লক বা রেডস্টোনের সুইচগুলো 15 পাওয়ার দিতে পারে, একটা কম্পোস্টারের সর্বোচ্চ ক্ষমতা হলো 8, একটা অটোক্রাফটারের 9, এটা আমি আগেই বলেছি। সো এখন আমরা একটা পার্থক্য দেখবো, যেমন রিপিটারের ক্ষেত্রে আমি ইনপুটে যতই দিই পাওয়ার সিগন্যাল স্ট্রেন্থ কিন্তু অলওয়েজ 15 হবে, সেই জায়গাটা কম্পিউটারের ক্ষেত্রে আমি ইনপুটে যত সিগন্যাল স্ট্রেন্থ দেব ঠিক তত সিগন্যাল স্ট্রেন্থই কিন্তু পাওয়া যাবে কম্পিউটারের ক্ষেত্রে। এখন আমরা জিনিসটা দেখবো সাবট্রাকশন মোড। তুমি দেখো এর উপরে রাইট ক্লিক করলে একটা টর্চের মতন বাল্বের মতন জ্বলতেছে আবার নিপতেছে। তো দেখো কম্পিউটারকেও রিপিটারের মতন দুই পাশ দিয়ে পাওয়ার করা যায়, বাট এইটার পাওয়ারিং একটু আলাদা হয়, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখো আমি যখনই এটাকে পাশ দিয়ে পাওয়ার করতেছি এইখানে যেমন পাওয়ার যাইতেছে 11, আর এইখানে আমি যখনই সুইচ অন করে দিচ্ছি পাশ দিয়ে পাওয়ার যাচ্ছে হলো 8। সো এইখানে 8 যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু দেখো আমি যখন এইখানে ওই সাবট্রাকশন মোড করার জন্য রাইট ক্লিক করব তখন দেখতে পাচ্ছি এইখানে কিন্তু পাওয়ার স্ট্রেন্থ এখন আউটপুটে দেখাচ্ছে 3। এটার কারণ কি? এটার কারণ হলো তুমি যদি দেখো এখানে ইনপুট দেওয়া হচ্ছে 11 এবং এইখান থেকে পাশ দিয়ে পাওয়ার দেওয়া হচ্ছে 8। যখন আমি সাবট্রাকশন মোডে নিচ্ছি কি করতেছে, আউটপুট থেকে এই পাশের পাওয়ারটা বিয়োগ করে দিচ্ছে। তো 11 থেকে 8 বিয়োগ করলে অবশ্যই 3 হয় এবং সে কিন্তু ওইটা বিয়োগ করে 3 পাওয়ার স্ট্রেন্থ পাঠাচ্ছে। তো কম্পিউটারকে আরেকটা কাজে ব্যবহার করা যেতে পারে, সেটা হলো সাবট্রাকশন করার জন্য। এটার অনেক ধরনের ব্যবহার আছে, যেমন আমার যদি আমার ইচ্ছা মতন কোনো একটা পাওয়ার সিগন্যাল লাগবে যেটা কিনা আমি বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারকে সাবট্রাকশন মোডে দিয়ে ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমাদের যে ডিজায়ার্ড পাওয়ার স্ট্রেন্থ সেটা আমরা পাইতে পারি। সো কি হবে যদি আমি এখানে পাওয়ার দিই 5, দেখতে পাচ্ছ আমি এখানে 8-এ দিছি 5-এ দিছি, যেটা কিনা ওর থেকে ছোট, তার জন্য এখানে দেখাবে 0। যেহেতু বিয়োগ করার পরে -3 হচ্ছে, তো -3 তো দেখাবে না, এখানে 0 দেখাবে। তো আমি দেখো কি করি, এইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন লেভেলের পাওয়ার স্ট্রেন্থ দেবো এখন। যেমন আমি যখন এইখানে দিচ্ছিলাম 5 তখন কিন্তু 0, এখন দিচ্ছি 6 সেই ক্ষেত্রেও 0, কারণ 8-এর থেকে 6 স্টিল ছোট। যখন আমি দিচ্ছি 7 সেই ক্ষেত্রেও ছোট, তার মানে আউটপুটে 0। যখন দিচ্ছি 8 সেই ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে, তো 8 বিয়োগ 8 0। এখন যখনই আমি এখানে 9 দেব তো 9-এর থেকে 8 বিয়োগ করলে 1 হয় এবং সিগন্যাল স্ট্রেন্থ কিন্তু 1 দিচ্ছে। আই হোপ বুঝতে পেরেছো। এবং এই ওয়ার্ল্ডের ডাউনলোড লিঙ্ক কিন্তু কমেন্ট আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এরপরে আমরা আলোচনা করব টার্গেট ব্লক নিয়ে। সো তোমরা যদি টার্গেট ব্লককে দেখো তেমন একটা ব্যবহার তোমরা দেখবে না, বাট তারও কিছু ব্যবহার আছে, আমি সেটা এখন দেখাবো। সো অনেক ক্ষেত্রে হয় কি, তুমি এরকম কিছু পাওয়ার স্ট্যান্ড নিতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি যদি টার্গেট ব্লক ব্যবহার করো, দেখো ও টার্গেট ব্লকের একটা ক্ষমতা হলো সে যে কোনো রেডস্টোনের ডাস্টকে নিচের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। যে আমি এখানে এটাকে জ্বালানোর জন্য ওই একটা রেডস্টোনের ডাস্টও ব্যবহার করতে পারতাম, বাট কিছু কিছু ক্ষেত্রে হয় কি তোমার রেডস্টোন ডাস্ট ব্যবহার করার কিছু সীমাবদ্ধতা থাকে। তো সেই ক্ষেত্রে তুমি যদি টার্গেট ব্লক ব্যবহার করো, তো টার্গেট ব্লকের ওই ক্ষমতাটা থাকে যে সে ওই পাওয়ারটা নিজের দিকে নিয়ে নেবে, টেনে নেবে। তো এরপরে আমরা আলোচনা করব আমাদের অবজারভার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে একটা ইনপুট এবং আউটপুট আছে। এটা যেদিকে মুখের মতন এটা হলো ইনপুট, এবং অবজারভারের সামনের ব্লকটাই মানে ঠিক ওর সামনাসামনি যে ঘটনায় ঘটুক না কেন সে ওইটা ক্যাচ করে, শুধুমাত্র একটা রেডস্টোনের পালস দিতে পারে। এটা কিন্তু কন্টিনিউয়াস কোনো রেডস্টোনের সিগন্যাল দেয় না, এটা শুধুমাত্র একটা পালস দিতে পারে 0.1 সেকেন্ডের জন্য। সো দেখতে পাচ্ছ আমি ওটার সামনে যদি এক ব্লক গ্যাপ রেখে কিছু করি কিচ্ছু হবে না, বাট যখনই ওর সামনের ব্লকটা কিছু একটা ঘটনা ঘটাচ্ছে, যেমন ব্লক প্লেসমেন্ট করা, সুইচ টেপা, সেই ক্ষেত্রে কিন্তু ও কিন্তু ওইটা দেখে ফেলছে এবং সেই অনুযায়ী একটা জাস্ট পাওয়ার সিগন্যাল দিচ্ছে।
সো তোমরা অবজারভারকে একটা কাজে ব্যবহার করতে পারো, সেটা হলো ছোট ছোট ক্লক তৈরিতে। যেমন দেখতে পাচ্ছ একটা অবজারভারের সামনে একটা অবজারভার দিলে একটাকে বারবার সেন্স করতে থাকে এবং একটা লুপের ভিতরে চলে যায় এবং একটা ছোট্ট ক্লক তৈরি করতে পারো। এটা অনেক সিম্পল একটা ক্লক। এরপরে আমি হচ্ছে গিয়ে আমাদের হপার নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ হপারের বিশেষ কোনো তেমন কাজ নেই। হপারকে আমরা অন্যভাবে একটা জায়গায় ব্যবহার করতে পারি, সেটা হলো লক করার ক্ষেত্রে। যেমন আমি দেখাচ্ছি, দেখো আমি এখানে যদি দুইটা হপার দিই এবং একটা আরেকটার সঙ্গে কানেক্ট করি এবং আমি যদি এটাকে অফ অবস্থায় রাখি এবং এখানে একটা হপার দিলাম, তো দেখতে পাচ্ছ পরের হপারে চলে যাচ্ছে নর্মাল। বাট যখন আমি এটাকে সুইচ দিয়ে পাওয়ার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে না ভিতরে, কারণ পাওয়ার কারণে সুইচটা যেহেতু ওইটাকে হপারটাকে পাওয়ার করতেছে, ওইটার কারণে হপারটা লক হয়ে যায়। এটাকে বলা হয় হপার লক করা। তো আমি যদি এর ভিতরে জোর করে দিই তাও কিন্তু ওইটা ওর ভিতরে যাবে না, কারণ ওটা লক হয়েছিল। যখন আমি অফ করে দিচ্ছি তখন ওইটা যাবে। আর রেডস্টোন বাল্বের ক্ষেত্রে কিছু বলার নেই, এটা জাস্ট পাওয়ারে এমিট করতে পারে লাইট। এবং এরপরে আমি দুইটা জিনিস একসঙ্গে নিছি, সেটা হলো আমাদের পিস্টনের কাজ হচ্ছে গিয়ে, তোমরা অবশ্যই জানো যে পিস্টনের কাজ কি, সামনে কোনো কিছু ঠেলতে পারে। এর ভিতরে দুইটা ভেরিয়েন্ট, নর্মাল পিস্টন আর স্টিকি পিস্টন। তো নর্মাল পিস্টন জাস্ট সামনে ঠেলে দিতে পারে, বাট কোনো কিছু আবার পিছনে নিয়ে আসতে পারে না। বাট সেই ক্ষেত্রে এই কাজটা তোমার স্টিকি পিস্টন করতে পারে। যেমন আমি যদি এইখানে সুইচ দিই স্টিকি পিস্টনকে সামনের দিকে আগাই, ওটা কিন্তু আবার টেনে পিছনেও নিতে পারে, কারণ ওটা স্টিকি পিস্টন। এটা পিস্টনের সঙ্গে স্লাইম যুক্ত করলে হয়ে যায়। তো আমি এখানে ফার্নেস রাখছি, কারণ অনেকে ফার্নেসে হপার ব্যবহার করে, তো আমি ওইটার সঙ্গে দেখানোর জন্য মূলত এটা ব্যবহার করছি। তো ফার্নেসের দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন তুমি এটাকে পাশ দিয়েও ব্যবহার করতে পারো এবং উপর দিয়েও ব্যবহার করতে পারো, বাট দুই ক্ষেত্রে দুই রকম জায়গায় হপারের জিনিসপত্রগুলো যাবে। যেমন আমি যখন উপরে হপার প্লেস করতেছি, সেটা তখন একটা কুকিং মেটেরিয়াল হিসেবে যাবে, মানে যে জিনিসকে কুক করে যাবে সেই ক্ষেত্রে। বাট যখন আমি এখানে পাশে বা পিছনে বা যে কোনো পাশে হপারে দিচ্ছি এই ফার্নেসে, সেই ক্ষেত্রে হচ্ছে কি, এটা কিন্তু আমি এখানে কোল নিয়ে দেখাবো। সো দেখো আমি এখানে একটা কোল নিয়ে নিলাম। সেক্ষেত্রে কি হবে, আমি যখনই এটাকে কোল দিয়ে দিচ্ছি এইখানে, তো এটা কিন্তু একটা কুকিং মেটেরিয়াল হিসেবে কাউন্ট হচ্ছে যে এটাকে কুক করা হবে। বাট যখন আমি পিছনের যে হপারটা দিয়েছি ওইটার ভিতরে কোল দিচ্ছি, সেটা কিন্তু অ্যাজ এ ফুয়েল কাউন্ট করা হচ্ছে। তো দুই জায়গায় হপার ব্যবহারের কিন্তু দুই রকম পরিণতি হচ্ছে। তো এটা মাথায় রাখবা যখন তোমরা ফার্নেস ব্যবহার করবা। আরেকটা জিনিস, ফার্নেসকে কিন্তু পিস্টন দিয়ে ঠেলা যায় না, মানে তোমরা ফার্নেসকে কখনো পিস্টন দিয়ে ঠেলতে পারবে না। জাস্ট আমাদের জাভা এডিশনে এটা কিন্তু বেডরকে আবার কাজ করে। তো এরপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে গ্লাস। তো দেখো কোনো কোনো সময় তোমার এইভাবে পাওয়ার নেওয়ার দরকার হয়, যেখানে কিনা একটা ব্লক ওইখানে থাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার কাট হয়ে যায়। দেখো আমি যখন এখানে একটা ব্লক দিচ্ছি, এখানে কিন্তু রেডস্টোন পাওয়ার কাট হয়ে যাচ্ছে। কিন্তু ধরো তোমার এরকম কোনো উপায় নেই যেখানে কিনা ব্লকটা রাখতেই হবে, সেই ক্ষেত্রে তুমি গ্লাসকে ওই ব্লক হিসেবে ব্যবহার করতে পারো। কারণ গ্লাস একটা ট্রান্সপারেন্ট ব্লক হওয়ার কারণে সে কিন্তু রেডস্টোনের সিগন্যালকে কাট করে না। সো ওইটাকে এভাবে নিয়ে যায়। সো এইটাকে তুমি গ্লাসকে অন্য জায়গায় ব্যবহার করতে পারো। যদি তুমি রেডস্টোন সিগন্যালকে ঠিক উপর বরাবর নিয়ে যাইতে চাও, ধরো এরকম লম্বভাবে নিয়ে যাইতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গ্লাসকে ব্যবহার করতে পারো। যেমন ধরো আমি এখানে যদি সুইচ দিই, সেই ক্ষেত্রে কিন্তু জ্বলতেছে না, কারণ এটা একটা ট্রান্সপারেন্ট ব্লক, তার কারণে এটা কিন্তু পাওয়ার নিতেও পারে না। সো সেই ক্ষেত্রে দেখো আমি যখন ওর পাশে সুইচ দিলাম, এটা কিন্তু একবারে সরাসরি উপর বরাবর নিয়ে যাচ্ছে। তো তোমরা গ্লাসকে এই সব জায়গায় ব্যবহার করতে পারো। এবং আমি আরও একবার বলছি, তোমার কিন্তু এই ওয়ার্ডের ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে এই ওয়ার্ডটা ডাউনলোড করে নিজেদের মতন কিছু প্র্যাকটিস করতে পারবা। সো এখন আমরা গ্লাসের আরেকটা ব্যবহার শিখবো, সেটা হচ্ছে কি, ধরো তোমার কোনো ক্ষেত্রে এইখানে একটা সুইচ দেওয়া প্রয়োজন এবং এই সুইচটা তোমার পিছনে যে ব্লকটা, তুমি যে ব্লকে সুইচ প্লেস করেছো সেই ক্ষেত্রে ওইটাকে পাওয়ার করে ফেলতেছে, কিন্তু তুমি সেটা চাও না। তুমি চাও যে ওই সুইচটা ঠিক সামনের রেডস্টোনকে পাওয়ার করবে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু গ্লাস ব্যবহার করতে পারো। সো গ্লাসকে ভেদ করে কোনো সময় ওই পাওয়ারটা যাবে না। এরপরে আমাদের আরেকটা মেটেরিয়ালে আছে, সেটা হচ্ছে কি স্লাইমের কাজ আমরা সাধারণত এই আমাদের পিস্টনের সঙ্গে ব্যবহার করি, কারণ স্লাইম হচ্ছে কি পিস্টনের সঙ্গে ব্যবহার করলে তোমরা কোনো জিনিসকে সামনে অথবা পিছনে ঠেলে নিয়ে আসতে পারো। এখন দেখো আমি এই পিস্টনটাকে উপরের দিকে নেব, কারণ হচ্ছে কি এটা নিচের দিকে থাকার কারণে স্লাইমটা ওইটাকে ঠেলতে পারতেছিল না, কারণ স্লাইম আর মাটি একসঙ্গে লেগে যাচ্ছিল, যেটা কিনা গ্রাউন্ড। সো এক্ষেত্রে দেখো আমি এইখানে যখন ওটাকে প্লেস করে উপরের দিকে উঠাচ্ছি, এটা কিন্তু এইভাবে ব্যবহার করা যায়। এবং তুমি চাইলে এর পাশে এইভাবে স্লাইম ব্যবহার করতে পারো। এবং দেখো এটা কিন্তু পাশের যে একটা পিস্টন আছে ওইটাকেও টেনে নিচ্ছে, কারণ এটা একটা
স্লাইম, তোমরা বুঝতেই পারছো এটার কাজই এইটা, মানে অন্য জিনিসকে টেনে নেওয়া। সো দেখতে পাচ্ছ আজকের মতন এইগুলোই আমি এক্সপ্লেন করলাম। তোমরা কিন্তু এইগুলো আরেকটু নিজেদের মতন প্র্যাকটিস করে কিন্তু অনেক ভালোভাবে বুঝে ফেলতে পারো যে কিভাবে কাজ করে। সো সামনে আমি আরেকটা ভিডিও দেব, সামনের ভিডিওটা হবে অটোক্রাফটারের উপরে, যে অটোক্রাফটার কীভাবে ব্যবহার করে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।